শুভ সন্ধ্যা সবাইকে। আমি আলিমুল করিম। আজকে আমরা HTML এবং CSS এর সেশন 4 নিয়ে কথা বলবো। আমাকে আপনারা রিচ করতে পারেন alim@developersorganism.com। সো আজকের টপিকস গুলো আমরা দেখে নেই। বেসিক সিলেক্টরস, কিভাবে CSS কাজ করে সেটা দেখব। মাল্টিপল সিলেক্টরস দেখব, প্রায়োরিটি রুলস দেখব এবং একটা চিট শিট দেখব। বেসিক সিলেক্টরস উইথ অ্যাট্রিবিউটস এন্ড ক্লাসেস দেখব। সো এর আগের এক্সাম্পলে আমরা নর্মাল সিলেক্টর নিয়ে কাজ করেছি, যেখানে কিনা আমরা যে কোনো ট্যাগ নেম দিয়ে যে কোনো আইটেমকে সিলেক্ট করেছি, এবং ট্যাগ নেমের জায়গায় আমাদের যে কোনো ট্যাগ হতে পারে, যে কোনো ট্যাগ। সো কিভাবে আসলে সিএসএস কাজ করে? সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সো ক্যাসকেডিং বলতে বোঝায় হচ্ছে জলপ্রপাতের ধাক্কা। কনসেপ্টটা অনেকটা এভাবে এসেছে যে একটা নদীতে একটা নৌকা চলছে, সো চলার সময় সেটা যদি জলপ্রপাতের ধাক্কা খায়, তাহলে তার একটা দিকের পরিবর্তন হয় এবং শেষ যে ধাক্কাটা খায় তার উপরে তার শেষ দিকটা সাধারণত নিশ্চিত হয়। সাধারণত এই কনসেপ্টের উপরে বেস করে সিএসএস আসছে। সো এর জন্য সিএসএস এ যেটা হয়, যদি ট্যাগ নেম সেম থাকে, যেমন কি এখানে ডিভ, আমি ডিভের উপরে রুল লিখলাম, ফার্স্টে কালার রেড, পরে আবার আমি বলছি নিচে ডিভের কালার ব্লু, এবং নেক্সট আমি আবার বলছি গ্রিন। সো আমার অ্যাকচুয়ালি ডিভের কালার কোনটা অ্যাপ্লাই হবে? সো যখন সেম হয়, এবং সেম এই জিনিসটা মনে রাখতে হবে, যখন সেম হয় অনলি ট্যাগ নেম, তখন যেটা হয় যে প্রথমটা একটা রুল ফার্স্টে সে অ্যাপ্লাই করে, সো এটা রেড হয়ে গেল। নেক্সট একটা অ্যাপ্লাই করে, সেটা ব্লু হয়ে গেল, যেমন কি দিক বারবার জলপ্রপাতের সাথে ধাক্কা খাচ্ছে এবং দিক পরিবর্তিত হচ্ছে, এবং পরবর্তীতে আবার ধাক্কা খেলে এটার কালার গ্রিন হয়ে গেল। সো লাস্টেরটাই স্থায়ী থাকবে যদি ট্যাগ সিলেক্টর গুলো সেম হয়। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি পিএইচপি ডিজাইনার 8 এ আছি। আমাদের সেশন 4 এর ফার্স্ট HTML ফাইল অন করেছি। আমরা এর আগে দেখেছি কিভাবে সিএসএস ফাইল লিংক করতে হয়। আমি এখন সিএসএস ফাইলটি অন করব আমাদের পিএইচপি ডিজাইনার 8 এ। সো এখানে আমাদের স্টাইল শিটটি ওপেন করা হয়েছে। এখানে জাস্ট একটা রুলই আছে, ডিভ কালার রেড। সো এটা যদি আমি ব্রাউজারে রান করি, দেখা যাবে সবগুলো কালার রেড আসছে, কারণ এখানে সবগুলো জাস্ট ডিভকে রেড করা হয়েছে, এবং আমার এখানে যতগুলো টেক্সট আছে সাধারণত সবগুলোই ডিভের আন্ডারে। যেহেতু রুলগুলো নেস্টেড আইটেম গুলোর উপর ইনহেরিটেড হয়, সো বেসিক্যালি সবগুলো ইনহেরিটেড হয়ে রেড হয়ে গেছে, যেগুলো কিনা আমরা ফার্স্ট আর সেকেন্ড সেশনে দেখেছি। সো এখন আমরা কিছু ডিফারেন্ট দেখবো, অর্থাৎ আমরা ডিফটার কালার পরবর্তীতে যদি আবার বলি লেটস সে ব্রাউন, সবগুলো ব্রাউন হয়ে গেল। আমি যদি আবার ডিফটার কালার বলি লেটস সে ব্লু, সো লাস্ট যেটা থাকবে সেটাই অ্যাপ্লাই হবে যদি আমার স্টাইল গুলো সেম হয়, সরি সিলেক্টর গুলো সেম হয়, এবং দিস কেস আমার সিলেক্টর সবগুলোই ডিভ। একটা জিনিস মনে রাখার বিষয় যে আমি কিন্তু এখানে চাইলে মাল্টিপল রুল লিখতে পারি, অর্থাৎ আমি কিন্তু এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি আবার বলতে পারি গ্রিন। সো এইভাবে একটা সিলেক্টরের আন্ডারে মাল্টিপল রুলস লেখা যায়, এবং যতগুলো রুলস লেখা হবে সবগুলো সেই সিলেক্টরে অ্যাপ্লাই হয়। সো আমি যদি এটা এখন সেভ করে আবার রিঅ্যাপ্লাই দেই, আমি দেখবো এটার টোটাল ডিভ গুলোর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে এবং ফন্ট কালার ব্লু হয়ে আছে। সো আমরা স্লাইডে চলে যাই। মাল্টিপল সিএসএস কিভাবে লেখা যায়, অর্থাৎ আমি একটাই রুল লিখবো কিন্তু আমি মাল্টিপল জিনিসের উপরে একটাই রুল অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো সেটা আমি কিভাবে করব? সো এটা করা খুবই সিম্পল, জাস্ট কমা দিয়ে সিলেক্টর গুলো লিখতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট একটা ট্যাগের সিলেক্টর দেখেছি। সো আমি যদি অর্থাৎ যেটা কিনা ট্যাগ, সো আমি যদি কমা দিয়ে দুটো ট্যাগ লিখি, অর্থাৎ এ কমা স্প্যান, এ একটা ট্যাগ এবং স্প্যান একটা ট্যাগ, যদি দুইটা লিখি, তার মানে আমি ভিতরে যে রুল গুলো লিখবো সেই রুল গুলো এই দুটো ট্যাগের উপরই একসাথে অ্যাপ্লাই হবে। সো জিনিসটা আর একটু ডিটেলস দেখানো যায় যে আমার যদি ট্যাগ গুলো এভাবে কমা দিয়ে লেখা হয়, তাহলে সবগুলো ট্যাগের উপরেই যে রুলটা লেখা হয়েছে সেটা অ্যাপ্লাই হবে। সো এক্সাম্পল হিসেবে
এবং এটার অর্ডার ম্যাটার করে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যে অর্ডারই লিখেন সেগুলোর উপরেই অ্যাপ্লাই হবে, অর্ডার ডাজন্ট ম্যাটার। এবং এখানে আমি এক্সাম্পল হিসেবে div p span এবং a বলেছি, তার মানে হচ্ছে যে কালার গ্রিনটা এই 4টা ট্যাগের উপরেই অ্যাপ্লাই হবে। আমরা এখন এর কিছু এক্সাম্পল দেখে নেই। আমি PHP ডিজাইনের এইটা আছি, সো এক্সাম্পল দেখার জন্য আমি কিছু ট্যাগ ক্রিয়েট করে নেই। সো লেটস সে a ট্যাগ, span ট্যাগ ক্রিয়েট করি, তারপর div ট্যাগ তৈরি করি, আমি আবার একটা p ট্যাগ তৈরি করি। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। আমরা আগের রুল গুলো অফ করে দেই, কমেন্ট আউট করি। আমরা যেটা কমেন্ট আউটের এক্সাম্পল দেখেছিলাম আমাদের ফার্স্ট লেসনে, সেটা আমরা ইউজ করব। সো এই জিনিসগুলো আমাদের আর অ্যাপ্লাই হবে না, আমরা এখন নতুন করে যা লিখবো সেই সিএসএস রুল গুলো আমাদের HTML এ অ্যাপ্লাই হবে। সো আমি যদি প্রথমেই বলি div, p, div যেহেতু আগের সবগুলোতে আছে, সো উপরের সবগুলোতেই সেম কালারটি অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমি যা বলবো এখানে। সো লেটস সে এক্সাম্পল হিসেবে আমরা দেখি ফার্স্ট কালার ব্রাউন। আমরা সবগুলো এক্সাম্পল খুব কমন সিএসএস দিয়ে দেখছি, কমন সিএসএস রুল দিয়ে। বাকি রুলগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই কনসেপ্ট গুলো বুঝতে পারলে বাকি রুলগুলো শেখা খুবই ইজি। সো আমরা ব্রাউজারে চলে যাই। আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখতে পারবেন যে যতগুলো আমার div এবং a ট্যাগ আছে, a ট্যাগ আমি মনে হয় নাম চেঞ্জ করতে ভুলে গেছি। সো এটা হবে p ট্যাগ, এটা হবে div ট্যাগ, span a। সো এবার রিফ্রেশ দেই। ওকে, সো মানে ভুল করছি। ওকে, সো আমি div এবং p ট্যাগে অ্যাপ্লাই করতেছি। সো হ্যাঁ, div এবং p ট্যাগ যতগুলো আছে সবগুলোর কালার আমার ব্রাউন হয়ে গেছে। সো আমি যদি আবার আসি, আমি আবার এসে যদি বলি এবার খালি p ট্যাগ, এটার ক্ষেত্রে সবগুলো p ট্যাগের কালার চেঞ্জ হলো, সবগুলো p এবং div ট্যাগের কালার চেঞ্জ হলো। বাট আমি এখানে এসে আবার স্পেসিফিকলি বলছি যতগুলো আমার p ট্যাগ আছে সবগুলো ব্লু হবে, সরি ব্লু হবে। সো কোনটা অ্যাপ্লাই হবে? এক্ষেত্রে কিন্তু সিলেক্টর দুটো সেম না, সো কোনটা অ্যাপ্লাই হবে? বাট কমা মানে কিন্তু অ্যাকচুয়ালি যে দুইটা জিনিস সেপারেটলি লেখা, অর্থাৎ কমা দিয়ে এভাবে সিলেক্টর লেখা আর জিনিসটা অনেকটা এভাবে লেখা একই জিনিস, একই জিনিস, একই জিনিস। সো দ্যাটস ওয়াই আমরা যদি কমা দিয়ে এভাবে সিএসএস রুল লিখি তাহলে অ্যাকচুয়ালি পরের রুলটা সেম, অর্থাৎ এই p ট্যাগ এবং p ট্যাগ ট্যাগ গুলো সেম হয়ে যাচ্ছে, এর জন্য বটমটা অ্যাপ্লাই হবে। সো আমি যদি রিফ্রেশ দেই, আমার যতগুলো p ট্যাগ আছে সবগুলো ব্লু হয়ে গেল, টপ টু বটম ফলো করলো। আচ্ছা, এখন আমি যদি আবার নিচে এসে বলি, সাপোজ আমার a ট্যাগ এবং যতগুলো p ট্যাগ আছে এবং যতগুলো স্প্যান ট্যাগ আছে সবগুলোর কালার আমি দেখতে চাই লেটস সে ইয়েলো। সো আমি ইয়েলো বললাম, দেন আমি এখানে এসে রিফ্রেশ দেই, আমার যতগুলো p ট্যাগ, স্প্যান ট্যাগ এবং a ট্যাগ আছে, সো আমি a ট্যাগ গুলাকে ভালো মতো লেবেলিং করি এখানে। সরি, এখানে আমার p ট্যাগ এগুলো p, p, p। সো ইয়েলোটা চেঞ্জ করি, ইয়েলোটা অ্যাকচুয়ালি বুঝতে সমস্যা হচ্ছে, আমরা রেড দেই আপাতত জন্য। সো দ্যাটস ইট। সো যতগুলো আমার p, a এবং স্প্যান ট্যাগ আছে সবগুলোর কালার রেড হয়ে গেছে। সো স্প্যানটা বোঝার জন্য আমরা এখানে একটা বিয়ার দেই, স্প্যান যেহেতু সেম লাইনে থাকে। সো দ্যাটস ইট। আমাদের যতগুলো স্প্যান ট্যাগ, যতগুলো এ ট্যাগ এবং পি ট্যাগ সবগুলোই এখন রেড আছে। সো আমরা স্লাইডে চলে যাই। সো এগুলো আমাদের দেখানো হয়ে গেছে। আমরা এবার প্রায়োরিটি রুলটা দেখি। প্রায়োরিটি রুল এখানে অ্যাকচুয়ালি কোনো রুলের শীট নেই, এটা অ্যাকচুয়ালি আমার কাস্টম নেই এবং সিএসএস কোনো এক্সাক্ট সায়েন্স না। সো আমি যে রুলগুলো দেখাবো এগুলো সবসময় এক্সাক্ট ফলো হবে তা না, এবং এগুলো কোনো বুকেও লেখা নেই, কোনো রেফারেন্সে লেখা নেই, কোথাও লেখা নেই, এগুলো জাস্ট আমি এক্সপিরিয়েন্স করে করে ডেভেলপ করেছি। সো ফার্স্ট থিং, যদি আপনার কোনো ইনলাইন স্টাইল থাকে সেটা মাস্ট অ্যাপ্লাই হবে, সেটার উপরে যদি অন্য কোনো
এমবেড স্টাইল অথবা এক্সটার্নাল স্টাইল থাকে সেটা ওভাররাইড হবে ইনলাইন স্টাইল দিয়ে। সো যেটা ইনলাইন স্টাইল থাকবে সেটাই মাস্ট শো করবে। দ্যাটস দ্য ফার্স্ট কনসেপ্ট। তারপরের কনসেপ্ট কি? সো ইনলাইন স্টাইলের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তারপরে আমরা বলতে পারি মোর স্পেসিফিক। যত স্পেসিফিক করে আপনি সিএসএস রুল অ্যাপ্লাই করবেন সেটাই স্থায়ী থাকবে। সো মোর স্পেসিফিক কিভাবে করতে হয় সেটা আমরা এখনো দেখিনি, এটা আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব। পরবর্তী লেসনগুলোতে আমরা সিলেক্টরের আরো ডেপথে যাব এবং মেবি আরেকটা সেশনের মধ্যে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং জিনিসটা খুব কঠিন না, খুবই সিম্পল। এতটুকু বুঝতে পারলেই আপনার এইচটিএমএল এবং সিএসএস এর মূল ভিতটা কমপ্লিট হয়ে যাবে। সো এরপর আমি যেটা বলি সেটা হচ্ছে আইডির প্রায়োরিটি সব এরপর বেশি, এবং তারপর ক্লাস অথবা অন্য যে কোনো কিছু। এবং যদি ট্যাগগুলো সেম হয় সেক্ষেত্রে টপ টু বটম রুল অ্যাপ্লাই হবে। সো এইভাবে সাধারণত সিএসএস অ্যাপ্লাই হয়। সো আপনার যদি কোনো ইনলাইন স্টাইল থাকে সেটা মাস্ট অ্যাপ্লাই হবে, এখানে কোনো সন্দেহ নাই। ইনলাইন যদি না থাকে তাহলে মোর স্পেসিফিকটা অ্যাপ্লাই হবে। মোর স্পেসিফিক না থাকলে যদি আইডিটা থাকে কোনো আইডি দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো, এখনো না। সো আইডি যদি থাকে সো আইডিটা অ্যাপ্লাই হবে, এবং যদি ক্লাস থাকে বা অন্য যে কোনো কিছু থাকে তারপর সেটা অ্যাপ্লাই হবে। আর যদি সেম হয়ে যায় ট্যাগ দুটো তাহলে টপ টু বটম রুল ফলো করবে। এটাই হচ্ছে রুল। সো রুল সবগুলো আমরা কিছু কিছু রুল আমরা অ্যাকচুয়ালি দেখেছি। মোর স্পেসিফিকের একটা সিম্পল এক্সাম্পল দেই, যেমন কি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার পি ট্যাগটা রেড হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আমি যদি এখানে আসি, এখানে কিন্তু আমি বলছি ডিফ ট্যাগ এর কালার ব্রাউন। সো ডিফ ট্যাগ কিন্তু এটা ডিফ ট্যাগের ভিতরে আমার পি ট্যাগ আছে এবং এটা কিন্তু ইনহেরিট করার কথা। বাট যেহেতু পি ট্যাগকে আমি স্পেসিফিকলি বলছি, স্পেসিফিক এই জন্যই স্পেসিফিকটা অ্যাপ্লাই হচ্ছে, স্পেসিফিকলি বলছি যে ব্রাউন, এবং এখানে আমি আবার স্পেসিফিকলি বলছি ব্লু, সো ব্লুটাই অ্যাপ্লাই হচ্ছে। পি ট্যাগটা মোর স্পেসিফিক, আর এখানে ডিভ এর মধ্যে যখন আমি ডিভটা বলছি এটা জাস্ট এমনি অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু ইনহেরিটের উপরেও অ্যাপ্লাই করছে, কিন্তু যখন মোর স্পেসিফিক বলা হচ্ছে সেটা বেশি স্থায়ী থাকছে, সেটার প্রায়োরিটি বেশি। আমি এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। অর্থাৎ আমি যদি পিটা একটা উপরে নিয়ে যাই, অর্থাৎ টপ টু বটম ফলো করবে না, আমি যদি পিটা একটা উপরেও লিখি তারপরেও যদি আমি ডিফ ট্যাগের কালার ব্রাউন বলি, এবার যদি আমি রিফ্রেশ দেই দেখবেন আমার কালারটা সেম আছে, কেন এটা মোর স্পেসিফিক রুলটা ফলো করছে। সো মোর স্পেসিফিক রুলের আরো ডিটেলস দেখবো আমরা নেক্সট সেশনে। সো সাধারণত এইভাবে রুলটা ফলো করে, আপনি এটা লিখে রাখতে পারেন বা কোথাও নোট করে রাখতে পারেন, এটা আপনার জন্য খুব ইউজফুল হবে। সো এবার আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে সাপোজ আমার ডিফ ট্যাগ আছে, আমি বললাম কালার রেড, সো সবগুলো ডিফ ট্যাগের কালার কিন্তু রেড হয়ে গেল, বা পি ট্যাগ বললাম সবগুলো পি ট্যাগের কালার রেড হয়ে গেল। বাট সাপোজ আমি এই জিনিসটা চাচ্ছি না, আমি কোনো স্পেসিফিক জিনিসের কালার রেড করতে চাচ্ছি বা কোনো স্পেসিফিক পোর্শনের কালার ব্লু করতে যাচ্ছি, তখন কিভাবে করব? সাধারণত এটা করা হয় ক্লাস দিয়ে, ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে, যেটার এক্সাম্পল আপনারা সেশন 2 or 3 তে দেখেছেন, বাট সেটা এক্সপ্লেইন করা হয়নি যে ক্লাসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখন আমরা এক্সপ্লেইন করব। সো ক্লাস অ্যাকচুয়ালি একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আপনি যে কোনো ট্যাগের সাথে লিখতে পারেন, এক্সেপ্ট কিছু ট্যাগ আছে যেটার সাথে আপনি লিখতে পারেন না, যেটার এক্সাম্পল আমি লিখ। সো ক্লাস এন্ড আইডি অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখতে হয় আপনার এ পর্যন্ত আসার পর আইডিয়া থাকা উচিত। ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট সাধারণত সবগুলোর ক্ষেত্রে ইউজ করা যায়। এভরি ট্যাগ এক্সেপ্ট যেগুলোতে ইউজ হয় না সেটার মধ্যে আছে হচ্ছে যেমন মেটা ট্যাগ, তারপর হচ্ছে হেড ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে HTML ট্যাগ, এই কয়টাই অন দ্য টপ অফ মাই হেড। বাট এছাড়াও আরো অনেক ট্যাগ যেমন কি স্ক্রিপ্ট ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এই কয়টা ট্যাগের সাধারণত ইউজ হয় না। বাট এই ট্যাগ বাদে সব ট্যাগের মধ্যেই ক্লাস এন্ড আইডি অ্যাট্রিবিউট ইউজ করা যায়। এছাড়াও আরো দুই একটা থাকতে পারে যেগুলোতে কিনা ক্লাস এন্ড আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করা যায় না, বাট মেবি সেগুলো আপনার কখনো কাজে লাগবে না এবং এগুলো অত ইম্পর্টেন্ট না। বাট যেগুলো ইউজফুল ট্যাগ, যেগুলো ইউজ করা হয় তার মধ্যে এই কয়টা ট্যাগের মধ্যে সাধারণত ক্লাস এবং আইডি ইউজ হয় না। এছাড়া বাকি যত ট্যাগ আছে সব ট্যাগে ইউজ হয়। আপনি যদি কোনো একটা আননোন ট্যাগ ইউজ করেন
সেটা তো আপনি ক্লাস এবং আইডি ইউজ করতে পারবেন, আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। সো ক্লাস এবং আইডি কি করে? অ্যাকচুয়ালি সে কিছুই করে না, সে জাস্ট থাকে আর কিছুই করে না। সো আমি এখানে বলছি ক্লাস কালার চেঞ্জ। সো ক্লাস কালার চেঞ্জ, এটার অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে সিএসএস এ। সো সিএসএস এ কোনো একটা ক্লাসকে কিভাবে সিলেক্ট করে? ডট দিয়ে। সো যখন আমি ডট কোন একটা কিছু বলি, সিএসএস সেটাকে বুঝে যে আমি একটা ক্লাসকে রেফার করছি। সো প্যাটার্নটা হচ্ছে এরকম, ডট ক্লাস নেম, তারপর হচ্ছে যে আপনি সিএসএস রুল লিখবেন ভিতরে। সো এক্ষেত্রে আমার ক্লাসের নামটা হচ্ছে কালার চেঞ্জ। সো আমি যদি এটার উপরে রেড করতে চাই, যেটা কিনা আমি দেখিয়েছি যে এখানে আমি জাস্ট পি ট্যাগ এটার উপরে রেড করতে যাচ্ছি এবং এটার উপরে রেড করতে যাচ্ছি, এবং এর জন্য আমি ক্লাসগুলো অ্যাড করে দিয়েছি। দুটো কিন্তু আমার ডিফারেন্ট ট্যাগ, স্প্যান ট্যাগ এবং পি ট্যাগ, এই দুইটার মধ্যে আমি সাপোজ রেড করতে চাচ্ছি। সো এই ক্লাসটা দিয়ে সো আমি সিএসএস এ কি লিখবো? ডট কালার হাইফেন চেঞ্জ, দেন আমি কালারটা দিয়ে দিব, তাহলে আমার সিএসএস টা অ্যাপ্লাই হবে। সো আমরা এটা একটু অ্যাকশনে দেখি। সো এখানে আমার এখনো কোনো কালার নেই। সো একটা এক্সাম্পল দেই, এখানে একটা ক্লাস অ্যাড করি। সো এক্সাম্পল ক্লাস নাম দিলাম। সো সাপোজ এখন আমি ক্লাস বললাম, এবং ক্লাস বলে আমি বলছি আমার কিন্তু স্প্যানের উপরে একটা রুল আছে যে সেটা রেড হবে। বাট এখন যেহেতু স্প্যান আর ক্লাসটা একই পর্যায়ে আছে, এখানে কিন্তু আর কোনো ডেপথ নেই বা আর কোনো মোর স্পেসিফিক রুল নেই, সেহেতু এই এক্সাম্পল ক্লাস এবং স্প্যান একই একই সিলেক্টর হিসেবে ট্রিট হবে, এবং এর জন্য এদের রুলটা অ্যাপ্লাই হবে টপ টু বটম অনুযায়ী, যেহেতু একই জিনিসকে মিন করছে, একই জিনিসকে মিন করছে। সো আমি যদি এখন এখানে আবার বলি color, let's say aqua or black, কেননা আমাদের ব্ল্যাক কালার নেই, সবগুলো অন্য কালার হয়ে গেছে। সো আমি যদি এবার রিফ্রেশ দেই, দেখা যাবে আমার স্প্যান কালারটা ব্ল্যাক হয়ে গেছে, যদিও আমার স্প্যান কালারটা আগে বলা আছে যে রেড হবে। সো যখন আমার অ্যাকচুয়ালি সিলেক্টরটা এক হয় অথবা একই জিনিসকে ডিরেক্টলি মিন করে, তখন অ্যাকচুয়ালি টপ টু বটম রুল অ্যাপ্লাই হয়। সো আমি যদি এখন এই ক্লাসটা আরো কয়েকটা এলিমেন্টে অ্যাড করি, সো লেটস সে আমি এই পি ট্যাগের কালারও আমি ব্ল্যাক করতে চাচ্ছি, আমি জাস্ট ক্লাসটা অ্যাড করে দিলাম। জাস্ট আবার রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে পি ট্যাগের কালারটাও ব্ল্যাক হয়ে গেছে। সো আমি যদি লেটস সে এ ট্যাগের কালার আবার চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখন ক্লাসটা অ্যাড করে দেবো, আমাকে কিন্তু বারবার আর রুল লিখতে হচ্ছে না। সো দ্যাটস ইট, আমার ক্লাস আবার চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে সাধারণত ক্লাস অ্যাড করা হয়। সো এবার আমরা দেখবো অ্যাট্রিবিউট সিলেক্টর। সো অ্যাট্রিবিউট কিভাবে সিলেক্ট করে? সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাট্রিবিউট সিলেক্ট করে। সো থার্ড ব্র্যাকেট অ্যাট্রিবিউট ইকুয়ালস ভ্যালু। সো একটু স্পেসিফিক ভাবে দেখি, সেটা হচ্ছে যে যখন আমি বলছি থার্ড ব্র্যাকেট ক্লাস, এর মানে সিএসএস বুঝে যে যে কোনো ট্যাগ যার সাথে একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস, তাকে সিলেক্ট করো, দ্যাটস ইট। আমি যদি বলি থার্ড ব্র্যাকেট ক্লাস, এর মানে হচ্ছে সবগুলো এলিমেন্ট সিলেক্ট করো যার সাথে একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস, দ্যাটস ইট। যদি আমি বলি থার্ড ব্র্যাকেট ক্লাস ইকুয়ালস কালার চেঞ্জ, এটা অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে যেটা কিনা আমরা এর আগে দেখছি, ডট কালার চেঞ্জ। বাট এটার সুবিধা হচ্ছে যে এইভাবে আমি যে কোনো অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে পারি, বাট ডট কালার চেঞ্জ লিখে আমরা জাস্ট খালি ক্লাসকে সিলেক্ট করতে পারি। আর অ্যাট্রিবিউট সিলেক্টরের কাজ হচ্ছে যে কোনো জিনিস, অর্থাৎ এখানে যদি আমি একটা নতুন অ্যাট্রিবিউট লিখি এক্স ওয়াই জেড, সেটাকে আমি লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই জেড। সো সিলেক্ট অ্যাট্রিবিউটস এক্স ওয়াই জেড। সো এখন আমরা এগুলোর কিছু কোডে এক্সাম্পল দেখি। আমি ক্লাস দেখেছি, সো এই সেম ক্লাসটাকে আমি সাপোজ এভাবে বলি, এবার আমি ক্লাস না বলে আমি জিনিসটা বললাম যে জাস্ট ক্লাস, এবং যতগুলোতেই ক্লাস আছে যতগুলো ট্যাগে এবার আমি কিন্তু এক্সাম্পলটা তুলে দেই। সাপোজ এক্সাম্পল আমার দরকার নেই,
দরকার নেই। সাপোজ একটা জিনিসের মধ্যে আমার এক্সাম্পল আছে, বাট বাকিগুলো তো আমার দরকার নেই। কিন্তু আমি জাস্ট বললাম সিলেক্ট ক্লাস, দ্যাট মিনস আমার পুরো HTML পেজের ভিতরে যতগুলো এলিমেন্টে ক্লাস নামের অ্যাট্রিবিউট আছে শুধু তাদেরকেই সিলেক্ট করো। এটার মানে বোঝায় হচ্ছে এটা, এবং তাদের মধ্যে এই রুলগুলো অ্যাপ্লাই করো, যেগুলো রুল আমি এর মধ্যে লিখবো। সো আমাদের জিনিসটা ব্রাউজারে দেখি। আমি এখানে বলছি হচ্ছে ব্ল্যাক, সো যতগুলোতে ক্লাস আছে সবগুলো ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গেছে। সো আমি যদি এখন স্পেসিফিক্যালি বলি যে আবার ইকুয়ালস টু এক্সাম্পল ক্লাস, এখন দেখা যাবে শুধুমাত্র একটা ক্লাস কালার ব্ল্যাক আছে। সো এবার আমি স্পেসিফিক ভাবে আগের মতো করে বলছি ক্লাস, সো এই জিনিসটা এবং ডট এক্সাম্পল সেম থিং অর ইকুইভ্যালেন্ট। সো এবার আমরা আমাদের স্লাইডে চলে যাই। সো আমরা কিছু এক্সাম্পল দেখলাম অলরেডি, ট্যাগের এক্সাম্পল দেখলাম, ক্লাসের এক্সাম্পল দেখলাম। সো আসলে আমরা এবার একটু সামারাইজ দেখি যেগুলো আমরা শিখলাম এ পর্যন্ত। সো ট্যাগ, সাধারণত ট্যাগের নামটা জাস্ট রিপ্লেস হবে। ক্লাসের ক্ষেত্রে ক্লাসের নামটা হবে ডট দিয়ে ক্লাস নেম। সো যদি অ্যাট্রিবিউট হয় সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেন অ্যাট্রিবিউটের নাম হবে। এটা হচ্ছে সিঙ্গেল কেস। সো মাল্টিপল যদি চিন্তা করি তাহলে আমার এখানে ডিভ এ স্প্যান হতে পারে, ডট ক্লাস 1 ক্লাস 2 এক্সেট্রা এইভাবে হতে পারে। তারপর যদি অ্যাট্রিবিউট হয় সেখানে আমার থার্ড ব্র্যাকেট অ্যাট্রিবিউট 1 অ্যাট্রিবিউট 2 এভাবে হতে পারে। আবার আমার সবগুলোর মিক্সচারও হতে পারে মাল্টিপলের ক্ষেত্রে। সো যেটাই আমি কমা দিয়ে লিখবো সেটার মানেই বুঝাবে যে সবগুলোর উপরে যে রুলটা লেখা হয়েছে সেটা অ্যাপ্লাই করো। দ্যাটস সিম্পল, কঠিন কিছু নেই। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আলিমুল করিম, ডেভেলপার্স অর্গানিজমের পক্ষ থেকে। আমাকে আপনারা রিচ করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে, এবং আমাদের এই সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফিডব্যাক নেওয়া। সো আমরা খুবই খুশি হব আপনি যদি কিছু ফিডব্যাক দেন, এবং আমাদেরকে আপনারা রিচ করতে পারেন fb.com/developersorganism, info@developersorganism।